শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এপিসোড 48 এবং আমাদের বিষয়বস্তু হচ্ছে যথারীতি অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। আর আবারও বলছি যে আমরা বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই কিন্তু পড়া আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। আর আজকের অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের জন্য পার্ট 3 শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমরা যা জানতে পারবে, একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানে কোন কোন ধরনের লেনদেনগুলো থাকে এবং সেই লেনদেনগুলো থেকে কিভাবে ওপেনিং ক্যাপিটাল নির্ণয় করা হয়, সেই ট্রানজ্যাকশনগুলো থেকে কিভাবে রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট নির্ণয় করা হয়। চলো আমরা সেই ব্যাপারে আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এপিসোড 48, আমাদের বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং ফর নন ট্রেডিং কনসার্ন পার্ট 3। এই পার্টে যা তোমরা জানতে পারবে: 1. অব্যবসায়ী প্রতিষ্ঠানের কতিপয় লেনদেন, প্রারম্ভিক মূলধন নির্ণয় পদ্ধতি, প্রাপ্তি ও প্রদান হিসাব তৈরি। এই 3টি বিষয় তোমরা আজকে জানতে পারবে। চলো আমরা তার জন্য একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের কিছু লেনদেন দেখি এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যে সমস্ত লেনদেন থেকে প্রারম্ভিক মূলধন আর প্রাপ্তি ও পরিশোধ হিসাব তৈরি করা যায়। একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের কিছু লেনদেন নিয়ে আমরা আলোচনা করব। সেই লেনদেনগুলার কুমিল্লা ক্রীড়া সমিতির 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে লেনদেন সমূহ নিম্নরূপ: প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল হাতে নগদ 500 টাকা, ব্যাংকে কোনো টাকা ছিল না। অনুদান 1280 টাকা, সদস্যদের চাঁদা 10,600 টাকা, পুরাতন খবরের কাগজ বিক্রয় 500 টাকা, বিনিয়োগের সুদ 620 টাকা, কম্পিউটার সামগ্রী ক্রয় 10,000 টাকা, মাঠের রক্ষণাবেক্ষণ 300 টাকা, মাঠ কর্মীর মজুরি 500 টাকা, ভূমি কর 70 টাকা, বিদ্যুৎ বিল 180 টাকা, ছাপা খরচ ও স্টেশনারি 460 টাকা। 1 জানুয়ারি 2019 বিগত বছরের আসবাবপত্রের পরিমাণ ছিল 3,000 টাকা। এখানে বিগত বছরের আমরা 2টি টাকা পেয়েছি। এই যে রেড ওয়ার্ডে লেখা আসবাবপত্র 3,000 টাকা আর প্রারম্ভিক হাতে নগদ ছিল 500 টাকা। আর বাকি যে ব্ল্যাক টাইপ আছে, এই ব্ল্যাক টাইপের সবগুলাই হচ্ছে চলতি বছরের প্রাপ্তি অথবা প্রদান বা পরিশোধ, রিসিপ্টস অর পেমেন্টস। চলো দেখা যাক এখান থেকে আমরা প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করতে পারি বা ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল। ওকে, এই লেনদেনগুলো থেকে আমাদের করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে: প্রারম্ভিক মূলধন নির্ণয়, ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল, প্রাপ্তি ও প্রদান হিসাব তৈরি, প্রিপারেশন অফ রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট। ওকে, প্রশ্নটা বুঝে নিও। নেক্সট আমরা ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটালে যাচ্ছি। ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটালের ক্ষেত্রে এখানে দেখো, উই নো ওপেনিং ক্যাপিটাল ইকুয়াল টু ওপেনিং অ্যাসেটস মাইনাস ওপেনিং liabilities. So opening capital equal to cash plus purchase minus zero. জিরো মানে বিগত একটু আগে যে প্রশ্নটা আমরা আলোচনা করেছি, সেখানে দেখো গত বছরের কোনো দায়ের পরিমাণ, অর্থাৎ 1 জানুয়ারি তারিখে আসবাবপত্রের পরিমাণ দেওয়া আছে কিন্তু পাওনাদার অথবা গত বছরের বকেয়া বেতন এইরকম কোনো তথ্য এখানে নাই। সুতরাং গত বছরের কোনো দায় আমরা এই প্রশ্নে পাচ্ছি না। সুতরাং এখানে দায়ের ক্ষেত্রে, লায়াবিলিটিস এর ক্ষেত্রে জিরো লেখা হলো। সুতরাং ক্যাশ 500 টাকা পেয়েছি আমরা, ফার্নিচার পেয়েছি 3,000 টাকা, মাইনাস জিরো ইকুয়াল টু 3,500 টাকা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল। ওকে, এটা তো একদম সোজা, ওপেনিং অ্যাসেটস মাইনাস ওপেনিং লায়াবিলিটিস। এটাকে যদি আমরা স্ট্রাকচারে নিয়ে যাই, অর্থাৎ কাঠামোগত পদ্ধতিতে নিয়ে যাই, তাহলে আমাদেরকে বিগত বছরের ওপেনিং ক্যাপিটাল নির্ণয় করার জন্য বিগত বছরের অ্যাসেট এবং লায়াবিলিটি গুলাকে স্ট্রাকচারে সেট আপ দিতে হবে। দেখা যাক এই সেট আপ যদি আমরা দেখি,
ব্যালেন্স শিট অথবা ফিনান্সিয়াল পজিশন অ্যাজ এট 1st জানুয়ারি 2019, 2019 সালের 1 জানুয়ারি তারিখের ব্যালেন্স শিট। ওকে, ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড ছিল 500 টাকা এবং ওপেনিং ফার্নিচার ছিল 3000 টাকা। টোটাল হচ্ছে 3500 টাকা। আর ওপেনিং কোনো লাইবিলিটি ছিল না। ওকে, সুতরাং এই অ্যাসেটের 3500 টাকা থেকে লাইবিলিটি যেহেতু নাই সেহেতু জিরো, সুতরাং আমার ওপেনিং ক্যাপিটাল হচ্ছে 3500 টাকা। আমি আবার একটু তোমাদেরকে বিষয়টা খোলাসা করে দিতে চাই। ওপেনিং ক্যাপিটাল আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে কি এরকম পাশাপাশি লিখে, সেকেন্ড হচ্ছে কি স্ট্রাকচারের মধ্যে সেট আপ দিয়ে। ওকে, এই পদ্ধতি বা এই পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে আমরা ওপেনিং ক্যাপিটাল নির্ণয় করতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা আসবো রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট কিভাবে নির্ণয় করা হয়। আমরা বিগত ক্লাসে অনেক কথা অনেক আলাপ আলোচনা করেছি। সেখানে রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টস এর স্ট্রাকচার আমরা আলোচনা করেছি বা কাঠামো বা নমুনা যাই বলি না কেন আমরা আলোচনা করেছি। ডেবিট পাশে ছিল রিসিপ্ট গুলা আর ক্রেডিট পাশে ছিল পেমেন্টস গুলি। সুতরাং এই প্রশ্নে আমাদের ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল 500 টাকা, প্রশ্নে আমরা আলোচনা করেছি। আর অন্যান্য যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে আমরা ডোনেশন বা অনুদান পেয়েছি 1280 টাকা। এটা হচ্ছে আমার ক্যাপিটাল রিসিপ্টস, মূলধন জাতীয় প্রাপ্তি। সাবস্ক্রিপশন, সেল অফ ওল্ড নিউজ পেপার, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টস, এগুলো হচ্ছে রেভিনিউ রিসিপ্টস বা মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় প্রাপ্তি উভয় প্রাপ্তি ডেবিট কলামে বা ডেবিট পাশে বসে। ক্লিয়ার? এখন আসো ক্রেডিট কলাম বা ক্রেডিট পাশে কি কি আছে। কম্পিউটার পারচেজ করেছি, আমি পেমেন্ট করেছি 10,000 টাকা। মেইনটেনেন্স অফ ফিল্ড জন্য 300 টাকা। ওয়াইজেস অফ ফিল্ড ওয়ার্কার 500 টাকা। ল্যান্ড ট্যাক্স বা ট্যাক্স অফ ল্যান্ড 70 টাকা। ইলেকট্রিক বিল 180 টাকা। প্রিন্টিং এন্ড স্টেশনারি 460 টাকা। ওকে, এই লেনদেনগুলির মধ্যে প্রথম যে কম্পিউটার পারচেজ, এটা যেহেতু দীর্ঘমেয়াদী খরচ সেহেতু এটা ক্যাপিটাল পেমেন্টস। আর বাকিগুলা আমার মাসিক বা সাপ্তাহিক অথবা এই বছরের জন্য শেষ হয়ে যায় এইরকম খরচ, মেইনটেনেন্স, ওয়াইজেস, ট্যাক্স, ইলেকট্রিক বিল, প্রিন্টিং স্টেশনারি, এগুলো রেভিনিউ পেমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পেমেন্ট পাশে দুই ধরনের পেমেন্ট আসছে, ক্যাপিটাল পেমেন্ট, রেভিনিউ পেমেন্ট ক্রেডিট পাশে, আর ডেবিট পাশে ক্যাপিটাল রিসিপ্টস এবং রেভিনিউ রিসিপ্টস। ওকে, স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে ডেবিট কলামের যোগফল হচ্ছে 13,500 টাকা এবং ক্রেডিট কলামটা ডেবিট কলামের চাইতে ছোট, টাকার পরিমাণ ছোট। কত টাকার ছোট? এই যে আমরা দেখলাম এখানে 1990 টাকার ছোট। এটাই হচ্ছে ক্লোজিং ক্যাশ এট ব্যাংক, সরি ক্যাশ ইন হ্যান্ড। যেহেতু এটা ব্যাংকে জমা দেওয়া হয়নি এবং প্রশ্নে সেটা বলাও নেই, সুতরাং আমরা ধরে নেব যে এই অবশিষ্ট টাকা যে ব্যালেন্স ফিগার সেটাই হচ্ছে ক্লোজিং ব্যালেন্স ইন ক্যাশ। ওকে, আমি আবার একটু রিভিউ করি। প্রাপ্তি ও প্রদান হিসাব বা রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ডেবিট পাশে আসবে অল ক্যাপিটাল রিসিপ্টস এন্ড রেভিনিউ রিসিপ্টস। ক্রেডিট কলামে আসবে অল ক্যাপিটাল পেমেন্টস, রেভিনিউ পেমেন্টস। এবং উভয় পাশে পার্থক্যটা স্বাভাবিকভাবেই ডান পাশে বা ক্রেডিট কলামে বের হবে এবং সেটার নাম হবে ক্লোজিং ব্যালেন্স ইন ক্যাশ অর ক্লোজিং ব্যালেন্স এট ব্যাংক। ওকে, আমরা এরপরে উপসংহারে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, দুটি বিষয় আমরা মৌলিক বিষয় পেয়েছি। সেটা হচ্ছে একটা হচ্ছে কি ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল। আমরা জানি যে ওপেনিং অ্যাসেটস মাইনাস ওপেনিং লায়াবিলিটিস ইকুয়াল টু ওপেনিং ক্যাপিটাল। আমরা আজকে তাও শিখলাম এবং যে ট্রানজেকশন গুলো আমরা পেয়েছিলাম একটি ক্লাবের, সেই ক্লাবের ট্রানজেকশন গুলো থেকে আমরা রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট তৈরির পদ্ধতিও শিখলাম এবং সেই রিসিপ্টস এন্ড পেমেন্টস অ্যাকাউন্টের ডেবিট পাশে আসে অল ক্যাপিটাল রিসিপ্টস এন্ড অল রেভিনিউ রিসিপ্টস এবং ক্রেডিট পাশে আসে অল ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং অল রেভিনিউ এক্সপেন্ডিচার।
এবং উভয় পাশে পার্থক্যটাই হয় ক্লোজিং ব্যালেন্স, যেটাকে আমরা ক্লোজিং ক্যাশ অর ক্লোজিং ব্যাংক বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। প্রিয় ভিউয়ার্স এবং অভিভাবকবৃন্দ, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।